আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের থাকবে প্রথম অধ্যায় পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুর চাপ, আর থাকবে এশিয়া মহাদেশ। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর 2024 সালের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবীর পরিধি নির্ণয় করেন নিকোলাস ম্যাগেলান মার্কেরট এরাটোস্থেনিস। সূত্র হবে এরাটোস্থেনিস। প্রশ্ন, বিষুব কথার অর্থ দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, দিনরাত্রির দৈর্ঘ্য সমান, দিন ছোট রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়। উত্তর হবে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশকে। উত্তর হবে হুনান। তাহলে চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর লিখবে সেলভা। তাহলে পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে সেলভা। প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর লিখবে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন, জিপিএস এর পুরো কথাটি লিখে উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তিনে দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, অপসূর অবস্থান কাকে বলে? উত্তর লিখবে পয়েন্ট করব অর্থ। অপশব্দের অর্থ দূর এবং সূর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূর অবস্থান। সংজ্ঞা, পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। তারিখ 4 জুলাই। দূরত্ব, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি। ঋতু বৈচিত্র্য, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। পরিক্রমণ বেগ, এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। পরিবেশ ও প্রমাণ সময় বলতে কী বোঝাতে? লিখবে কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, যেমন ভারত, কানাডা, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম যেমন রেল, ডাক, বেতার, টেলিভিশন প্রভৃতি চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকেই ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। উদাহরণ, ভারতের মাঝামাঝি অবস্থিত এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় ধরা হয়। হচ্ছে বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন? তাহলে বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যেই বায়ু আছে, আর সেই শরীরের মধ্যস্থিত বায়ুও বাইরে বেরিয়ে আসার জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ুও আমাদের শরীরের ওপর বাইরের থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখী ও সমান, সেজন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? তো লিখবে মধ্য এশিয়ার
তাজাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তরাঞ্চল পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক, উচ্চতা হচ্ছে 7,495 মিটার। এশিয়ার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থি বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরে হচ্ছে অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো: 1, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দু দূরত্ব সমান। 6, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। 7, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1, প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। 2, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 3, সমস্ত দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 4, প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। 7, একটি দ্রাঘিমা রেখার অবস্থিত সব স্থানে দ্রাঘিমা 1 হয়। 7, দ্রাঘিমা রেখার মান মূলমধ্যরেখা পূর্ব বা পশ্চিমে ক্রমশ বেড়ে সর্বাধিক 180 ডিগ্রি পর্যন্ত হয়। 5 দাগে রয়েছে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, জিপিএস এর প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে কী জানো? উত্তর লিখবে। পৃথিবী থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর কোনো সুনির্দিষ্ট স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতি হলো জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রাচীনকালে পৃথিবীপৃষ্ঠের কোনো অবস্থান নির্ণয়ের জন্য নানান ধরনের পদ্ধতি অবলম্বন করা হতো, কিন্তু সংকটাপন্ন অবস্থায় অতি দ্রুত অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা সম্ভব হতো না। সেজন্য সামুদ্রিক জাহাজের গতিবিধি, দুর্গম গহন অরণ্যের মূল্যবান বৃক্ষের অবস্থান, সামুদ্রিক মৎস্যের অবস্থান, খনিজ সম্পদের ত্রিমাত্রিক অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস পদ্ধতি একান্ত প্রয়োজন। বর্তমানে জিপিএস ব্যবহার ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, যেমন উড়োজাহাজ, দ্রুতগামী ট্রেন, দামি ঘড়ি ও গাড়ি, মোবাইল জাহাজ প্রভৃতি। উপগ্রহে স্থাপিত রেডিও ওয়েভের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যাতায়াতের সময়ের উপর নির্ভর করে দূরত্ব অবস্থান নির্ণয় করা হয়। উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেরিত 24টি কৃত্রিম উপগ্রহ নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করে চলেছে, যা ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান অতি সহজে ও নিখুঁতভাবে জানা সম্ভব হচ্ছে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো অথবা আসতে পারে ঋতুগুলো কেন পর্যায়ক্রমে আসে তার কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি হলো: 1, পরিক্রমণ গতি। পৃথিবী তার নিজ অক্ষের ওপর পাক খাওয়ার সময় কখনো উত্তর গোলার্ধে আবার কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো অথবা আসতে পারে ঋতুগুলো কেন পর্যায়ক্রমে আসে তার কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি হলো: 1, পরিক্রমণ গতি। পৃথিবী তার নিজ অক্ষের ওপর পাক খাওয়ার সময় কখনো উত্তর গোলার্ধে আবার কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে কখনো উত্তর গোলার্ধে এবং কখনো দক্ষিণ গোলার্ধে উষ্ণতা বেশি থাকে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার তারতম্য ঘটায়, জলবায়ুর পরিবর্তন ঘটে। এর ফলে ঋতু পরিবর্তন হয়। 2, পৃথিবীর গোলাকার আকৃতি। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হওয়ার জন্য পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সূর্যরশ্মির পতনকোণের পরিবর্তন ঘটে। সূর্যরশ্মি কোথাও তির্যকভাবে আবার কোথাও লম্বভাবে পড়ে বলে ঋতু পরিবর্তন হয়। উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবীর কক্ষপথটির আকৃতি উপবৃত্তাকার হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা এক হয় না। এই দূরত্ব কখনো বাড়ে বা কখনো কমে, ফলে বিভিন্ন অঞ্চলের উষ্ণতা তারতম্য ঘটে বলে ঋতু পরিবর্তন হয়। পরের পয়েন্ট, পৃথিবীর মেরুরেখা 66.5 কোণে হেলে অবস্থান। পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে, এটা 66.5 হবে, 66.5 কোণে হেলে থাকে বলে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণেও সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের কারণে ভূপৃষ্ঠে সঞ্চিত তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে।
দিনের দৈর্ঘ্য বেশি হয় ও লম্বভাবে পতিত সূর্যরশ্মির কারণে ভূপৃষ্ঠে সঞ্চিত তাপমাত্রা বেশি হয়, ফলে গ্রীষ্মকাল অনুভূত হয়। অন্যদিকে রাত্রি দৈর্ঘ্য বেশি ও তির্যকভাবে পতিত সূর্যরশ্মির কারণে ভূপৃষ্ঠে অধিক শীতল হলে শীতকাল অনুভূত হয়, ফলে ঋতু পরিবর্তন ঘটে। পয়েন্ট করে অন্যান্য। এছাড়াও পৃথিবীর মেরুরেখার একই দিকে অবস্থিতি বা অবস্থান, দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি এবং সূর্যের লম্ব ও তির্যক রশ্মি বা সূর্যরশ্মির পতন কোণের তারতম্য প্রভৃতির কারণে ঋতু পরিবর্তন ঘটে। প্রশ্ন, ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসি কিয়াং নদীর অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চল। এর কারণগুলি হল: এক, কৃষির উন্নতি। এই আবহবিকার বিস্তীর্ণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, উপযুক্ত জলসেচ ব্যবস্থা এবং অনুকূল কৃষিসহায়ক জলবায়ুর সাহায্যে প্রচুর পরিমাণে ধান, গম, তুলা, চা, পাট, আখ, ডাল, তামাক, তৈলবীজ, চা, রেশন, সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চীনের মোট ধান উৎপাদনের 70%, অন্যান্য শস্য উৎপাদনের প্রায় 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ার জন্য চীনের ইয়াংসিকিয়াং নদী অববাহিকার এই অঞ্চলকে চীনের শস্যভাণ্ডার বলা হয়। পরিমাণ খনিজ সম্পদের প্রাচুর্য। প্রচুর পরিমাণে কৃষিজ ফসলের সঙ্গে সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনেও এই অঞ্চল যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লৌহ আকরিক, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, টাংস্টেন প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3 দিয়ে পয়েন্ট করবে শিল্পের উন্নতি। কৃষিজ ও খনিজ কাঁচামালের প্রাচুর্য, শক্তি সম্পদের যোগান, সুলভ শ্রমিকের সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, বিশাল বাজার, অনুকূল জলবায়ু ইত্যাদির জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সেগুলি হলো লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি, রেশম ও বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, বৈদ্যুতিক শিল্প, এটা প্রভৃতি। 4 নম্বর, উন্নত পরিবহন ব্যবস্থা। ইয়াংসিকিয়াং নদী ও এর বিভিন্ন উপনদী এই অঞ্চলের অভ্যন্তরীণ জলপথ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রেলপথ ও সড়ক পথের দ্বারা এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত আছে। 5 নম্বর, ঘনবসতি ও সুলভ শ্রমিক। অত্যাধিক কৃষিজ ফসল উৎপাদন, সমতল ভূমিভাগ ও জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ, ফলে কৃষি, খনি শিল্প, ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব হয় না। এটা প্রিন্টিং মিস্টেক আছে, হয় না হবে, আছে হবে না, হয় না। বন্দরের সান্নিধ্য। সাংহাই, নানকিং, চুংকিং ইত্যাদি বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই সহায়ক হয়েছে। সরকারি আনুকূল্য। বিভিন্ন শিল্পগোষ্ঠী, ব্যাংক, বিমা তথা চীন সরকারের সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলে অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটেছে। অন্যান্য, এছাড়া উন্নত পরিবহন, জল সম্পদের প্রাচুর্য, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল, রাসায়নিক ও জৈব সারের পর্যাপ্ত ব্যবহার, সর্বোপরি উন্নত পরিকাঠামো গড়ে ওঠায় এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।